বসে থাকো, ক্লাস করো না। ও স্যার আসলে ভালো কথা। স্যার কিন্তু শোনো, ফ্যাকাল্টি ক্রিকেটে খেলবা, তার ফ্যাকাল্টি ক্রিকেটে খেলবে না। সুইট বডি। তো আমার মনে হয় তুমি যদি ফ্যাকাল্টি ক্রিকেটে খেলো তাহলে তোমার স্কিল অনেক পিছিয়ে যাবে। খেলো না ইয়ার। ঠিক আছে, তা করবে তা মনে করতে করতে একদম ইয়াদের নোট কিন্তু অবাক লাগে। ইয়া তুমি আসলে একটি মানুষ খাঁটি জিনিস খাঁটি মাল শেয়ার করে itu kan itu ini itu দেখতে অনেক ভালো মানে বাচ্চা গেলে পাঁচ মানুষ শুভ সকাল। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে রাইট? আমি শেয়ার করেছি জি স্যার, স্লাইডে। দেখা যাচ্ছে স্যার। ওকে, আমরা লাস্ট ক্লাসে শুরু করেছিলাম রান অফ অ্যান্ড রান অফ রিলেশনস। আমরা প্রেসিপিটেশন ডিফাইন করেছিলাম এবং বলেছিলাম যে ultimately after rain falls and reaches the surface of the earth, it reaches the stream finally, এবং on its way to the stream basically তিনটা রড ফলো করে। এবং তিনটা রড বলতে যে আমরা তিনটা পাত এই ডায়াগ্রামে দেখেছিলাম, একটা ছিল ওভারল্যান্ড অর সারফেস রান অফ, একটা ছিল সাবসারফেস রান অফ, একটা ছিল গ্রাউন্ড ওয়াটার ফ্লো। সারফেস রান অফ এখান দিয়ে ফ্লো করে, সাবসারফেস রান অফ এই জায়গা দিয়ে ফ্লো করে, এবং দিস ইজ দ্য জোন যেখান থেকে গ্রাউন্ড ওয়াটার ফ্লো হয়। এবং আমরা যদি আরেকটু মনে করার চেষ্টা করি যে আমরা দুটো প্যারামিটার বলেছিলাম, সেটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার এবং স্পিড অফ ফ্লো। এই দুইটা প্যারামিটার কেন ইম্পর্টেন্ট আমি সেটাও বলেছিলাম, যে বেসিক্যালি এই রান অফ and run off relations যে টপিকটা, that deals with the problem of
ইনান্ডেশন, এবং ইনান্ডেশন প্রবলেম সলভ করা মানে হচ্ছে বেসিক্যালি ক্লিয়ারিং সাম ভলিউম অফ ওয়াটার উইদিন আ গিভেন টাইম পিরিয়ড। সুতরাং আমরা যত তাড়াতাড়ি যত বেশি পরিমাণ পানি একখান থেকে অনেকখানে সরাতে পারি সেটাকে আমরা বলি ইনান্ডেশন প্রবলেম সলভ করা। সেই জন্য দুইটা প্যারামিটার আমরা ডিল করবো, একটা হলো ভলিউম অফ ওয়াটার এবং স্পিড অফ ফ্লো। স্পিড অফ ফ্লো হচ্ছে সেই প্যারামিটার যার মধ্যে টাইম আছে, কারণ আমরা জানি যে স্পিড ইজ রিলেটেড টু ডিস্টেন্স বাই টাইম। সুতরাং এখানে টাইম ফ্যাক্টরটা ঢুকানো আছে, অর্থাৎ পানি কত তাড়াতাড়ি একখান থেকে অন্যখানে যাবে বা রান অফ কত তাড়াতাড়ি একখান থেকে অন্যখানে যাবে, সেই প্যারামিটারটা এই ইনান্ডেশনের সঙ্গে রিলেটেড। এই জন্য আমরা তিনটা যে রাউট অফ রান অফ আছে এই তিনটা প্যারামিটারের সঙ্গে আমরা এই ভলিউম অফ ওয়াটার এবং স্পিড অফ ফ্লো ডিসকাস করব। প্রথমে দেখি সারফেস রান অফ। এটা হলো সেই পার্ট অফ দ্য ওয়াটার উইচ ট্রাভেলস ওভার দ্য গ্রাউন্ড সারফেস টু দ্য চ্যানেল, এবং গ্রাউন্ড সারফেস হচ্ছে এটা এবং চ্যানেল হচ্ছে এইখানে, এবং this water reaches the channel without infiltrating or percolating to the water table. লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে এই দুইটা ডেফিনিশন বলেছিলাম, একটা ছিল ইনফিল্ট্রেশন, একটা ছিল পার্কুলেশন। তোমাদেরকে মনে আছে এই দুইটা টার্ম? লাস্ট ক্লাসে বলেছিলাম ইনফিল্ট্রেশন হচ্ছে এই লেয়ারে যে ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার সেটা হচ্ছে ইনফিল্ট্রেশন, এবং এই ফার্স্ট লেয়ারে পানি ডাউনওয়ার্ড মুভ করার পরে যখন মাটির নিচে চলে আসে তারপরে যখন ফার্দার ইট কিপস অন গোয়িং ডাউনওয়ার্ড and ultimately reaches groundwater table সেটাকে আমরা বলি পার্কুলেশন। সো যখন সারফেস রান অফ হবে তখন ডেফিনেটলি সেই রান অফ হবে এই লেয়ারে, এবং পানি ইনফিল্ট্রেট এবং পার্কুলেট করার আগেই এই রান অফটা হবে। সুতরাং দিস ইজ দ্য পার্ট অফ রান অফ which happens prior to infiltration or percolation. এবং এখানে যে টার্মটা ইউজ করা হয়েছে চ্যানেল, এই যেখানে দেখো চ্যানেল বা স্ট্রিম আমরা যেটাকে বলি সিনোনিমাসলি, এইটা হচ্ছে এইখানে যে ডিপ্রেসড এরিয়া সেটাকে আমরা বলছি স্ট্রিম, এবং আলটিমেটলি পানি এখানে পৌঁছায়। সো এখানে মেইন পয়েন্টটা হচ্ছে সারফেস রান অফে সারফেস রান অফ ইজ দ্য ফাস্টেস্ট, তার মানে স্পিড অফ ফ্লো যদি আমরা বলি তাহলে সারফেস রান অফের স্পিড সব থেকে বেশি। এরপরে হচ্ছে সাবসারফেস রান অফ, যেটা এই ডায়াগ্রামের এই আনস্যাচুরেটেড জোন দিয়ে যে পানিটা ফ্লো করে সেটাকে আমরা বলছি সাবসারফেস রান অফ। The meaning subsurface is just below the surface. It refers to this layer. এবং আমরা বলেছি যে this is the layer when soil particles are partially saturated or unsaturated. এবং এই লেয়ার দিয়ে পানিটা যখন স্ট্রিমের দিকে পৌঁছায় সেই ফ্লোটাকে আমরা বলি সাবসারফেস রান অফ। সো সাবসারফেস রান অফ কখন হবে? সে বৃষ্টি হলো, যদি আমরা ঘড়ি ধরি বৃষ্টি পড়ার টাইমটাকে টাইম when the precipitation starts আমরা যদি ধরি টাইম 0, এবং সময় যদি আমরা গণনা করতে থাকি তাহলে বৃষ্টি পড়ার পরে প্রথমে সারফেসে পানি আসবে এবং সেখান দিয়ে স্লোপ দিয়ে সারফেস রান অফ হবে। ইন দ্য মিন টাইম কিছু পানি ইনফিল্ট্রেট করবে, ইনফিল্ট্রেট মানে এই সারফেসের থেকে ডাউনওয়ার্ড আসবে। সো ঘড়ি যদি আমরা ধরি যে ঘুরছে বৃষ্টি পড়ার সময় যেটা টাইম 0 সেখান থেকে, তাহলে অলরেডি কিছু পানি সারফেস রানঅফের মাধ্যমে স্ট্রিমে পৌঁছে যাবে, কিন্তু তখনও পানি ইনফিল্ট্রেট করতে থাকবে। পানি ইনফিল্ট্রেট করে এই লেয়ার থেকে এই লেয়ারে আসার পরেই কিন্তু এটা আনস্যাচুরেটেড লেয়ারে পৌঁছায়, এবং এই পুরাটা লেয়ার জুড়ে যে পানিটা সেটাকে আমরা বলছি সাবসারফেস রান অফ। সুতরাং সাবসারফেস রান অফ আর সারফেস রান অফ এদের যদি আমরা স্পিড কম্পেয়ার করি ডেফিনেটলি সারফেস রান অফ ইজ ফাস্টার, কারণ বৃষ্টি পড়ার সময় পরেই খুব দ্রুত পানিটা সারফেসের উপর দিয়ে স্ট্রিমে পৌঁছায়। কিন্তু সাবসারফেস রান অফ হতে গেলে দুইটা অবস্ট্রাকশন আছে, একটা হলো পানি ইনফিল্ট্রেট করতে হবে এবং তারপরে পার্কুলেট করে কিছু নিচের লেয়ারে আসবে, এবং তারপরে
এই লেয়ারে যেটা আনস্যাচুরেটেড লেয়ার সেখানে কিন্তু সয়েল পার্টিকেল আছে। আমি তোমাদেরকে বলেছিলাম দিস ইজ নট দ্য জোন ওয়্যার ওয়াটার ফ্লোজ ফ্রিলি। এখানে যে পানি আছে এখানে যে পানি আছে সেটা সয়েল পার্টিকেলের মাঝখান দিয়ে ফ্লো করে। তার মানে এইখানকার যে ফ্লো, দিস ইজ নট ফ্রি ফ্লো অফ ওয়াটার, রাদার দিস ইজ ফ্লো অফ ওয়াটার থ্রু সয়েল পার্টিকেলস। এবং এই সয়েল পার্টিকেল গুলোকে স্ট্যান্ডার্ড জিওটেকনিক্যাল বইয়ে লেখা হয় ফ্লো থ্রু পোরাস মিডিয়া। অর্থাৎ when water flows through the soil particles, স্ট্যান্ডার্ড জিওটেকনিক্যাল বইয়ে সেটাকে লেখা হয় ফ্লো থ্রু পোরাস মিডিয়া। তার মানে water in this layer flows freely to the stream, whereas through this layer the water flows through the porous media. That means along the direction of the flow it faces obstacles, এবং definitely because of that the velocity is smaller. তার মানে সারফেস রানঅফের যে স্পিড, সাবসারফেস রানঅফের যে স্পিড সেটা তার থেকে কম। সুতরাং সারফেস রানঅফ ইজ ডেফিনেটলি ফাস্টার দেন সাবসারফেস রানঅফ। Then the third type of runoff is groundwater flow, which is through this layer. আমরা এই লেয়ারটা আমরা বলেছি গ্রাউন্ড ওয়াটার টেবল বা গ্রাউন্ড ওয়াটার লেভেলের নিচের যে পানির লেয়ারটা সেটাকে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার। এবং ডেফিনেটলি বৃষ্টি পড়ার পরে আমি আগেই বলেছি যদি টাইম জিরোতে বৃষ্টি শুরু হয় তাহলে কিছু পানি এখান থেকে সারফেস রান অফ হবে, কিছু পানি ইনফিল্ট্রেট করে এই সাবসারফেস লেয়ারে আসবে এবং সেখান থেকে আরো পার্কুলেট করে এই পানিটা আরো নিচের লেয়ারে আসবে এবং আলটিমেটলি অনেকখানি পার্কুলেট করে আসার পরে এই জিডব্লিউএল এই লেয়ারে যাবে। তার মানে সময় যদি আমরা ধরি তাহলে বৃষ্টির পরে এই গ্রাউন্ড ওয়াটারে পানি আসতে অনেক সময় লাগে এবং ততক্ষণে সারফেস রান অফ অলমোস্ট সবটুকুই স্ট্রিমে যেয়ে পৌঁছে। এই গ্রাউন্ড ওয়াটার লেভেল বা গ্রাউন্ড ওয়াটার টেবলের এই লেয়ার পর্যন্ত পানি আসার পরে সেই পানিটাকে আমরা কনসিডার করি গ্রাউন্ড ওয়াটার হিসেবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা অ্যারো দেয়া আছে ফ্রম লেফট টু রাইট। এটা কেন লেফট থেকে রাইটে দেয়া আছে অ্যারোটা? এটা সবসময় আমাদের ডায়াগ্রামে লেফট থেকে রাইট হবে এমন না, কারণটা এইখানে লেফট থেকে রাইট যাওয়ার কারণ হচ্ছে দেখো গ্রাউন্ড ওয়াটার টেবল এইখানে একটা লেভেলে আছে এবং স্ট্রিমে এটা আরেকটা লেভেল এবং এটা কানেক্টেড ওয়াটার বডি। এবং দেখা যাচ্ছে যে এখানে গ্রাউন্ড ওয়াটার লেভেলের যে এলিভেশন এবং সারফেস ওয়াটারের যে এলিভেশন, এই দুটো এলিভেশনের মধ্যে পার্থক্য আছে এবং দিস ক্রিয়েটস অ্যান এলিভেশন হেড। এবং ওয়াটার when connected, I mean two water bodies when are connected like this as it is here, পানি সব সময় হায়ার প্রেসার জোন থেকে লোয়ার প্রেসার জোনে যাবে এবং এখানে যেহেতু পানির উচ্চতা বেশি প্রেসার হিয়ার ইজ হায়ার এবং এখানে যেহেতু এটার হাইট কম এটার প্রেসার লোয়ার, সো পানি এই জন্য এই ক্ষেত্রে এই দিক থেকে এই দিকে যাবে। তো এই অ্যারোটা যে সবসময় বাম থেকে ডানে হবে এমন না, যেখানে কানেক্টেড ওয়াটার বডি থাকবে সেখানে হায়ার এলিভেশন থেকে বা হায়ার প্রেসার জোন থেকে লোয়ার প্রেসার জোনে যাবে। দ্যাট ইজ হাউ ইউ শুড রিমেম্বার দিস ডিরেকশন অফ ফ্লো। নো ম্যাটার হোয়াট, এই ফ্লোটাকে আমরা বলছি গ্রাউন্ড ওয়াটার ফ্লো, কারণ এই ফ্লোটা হচ্ছে এই লেয়ারে যেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার জোন। সো সারফেস রান অফ আমরা সারফেসে দেখতে পাই যে স্ট্রিমের দিকে ফ্লো করে, সাবসারফেস এবং গ্রাউন্ড ওয়াটার ফ্লো আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না বিকজ দিস টু রান অফস অকার বিলো দ্য গ্রাউন্ড লেভেল, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। আমরা এটা দেখতে পাই আর না পাই, দিস আর দ্য থ্রি রাউটস ওয়্যার রান অফ অকার্স। এই যে থার্ড টাইপ অফ ফ্লো যেটাকে আমরা গ্রাউন্ড ওয়াটার ফ্লো বললাম, এই গ্রাউন্ড ওয়াটার ফ্লো হচ্ছে স্লোয়েস্ট অ্যামং দ্য থ্রি টাইপস অফ রান অফ। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এই স্পিড অফ ফ্লো এবং ভলিউম অফ ওয়াটার দিয়ে আমরা একটু পরে একটা হাইপোথেটিক্যাল কেস ডিসকাস করব যেখানে দিস নলেজ অ্যাবাউট দ্য স্পিড অফ ফ্লো অফ রান অফ থ্রু ডিফারেন্ট জোনস উইল বি ইম্পর্টেন্ট। দেখো এখানে লেখা আছে গ্রাউন্ড ওয়াটার ফ্লো
This is the slowest of the three routes of runoff. এখন আমরা ঢাকা শহরের যে আরবানাইজেশন এবং ফ্লাড প্রবলেম এটা নিয়ে একটু ডিসকাস করবো। এখানে একটা কোয়েশ্চেন আছে যেটা আমি এখন ডিসকাস করব। হোয়াট আর দ্য কজেস অফ আরবানাইজেশন? What are the effects of urbanization and how to solve this problem, of course, from water viewpoint? What are the effects of urbanization and how to solve the problem? অথবা অন্যভাবে আমরা ডিসকাস করতে পারি, what are the geomorphological reasons of urban flood and how to solve these? যে কোনোভাবে আমরা বলি না কেন, আমরা জিওমরফোলজিতে এই কোয়েশ্চেনটা এখন ডিসকাস করব। দেখো, আমরা ঢাকা শহর, তোমরা দেখেছো যে এক্সট্রিমলি আরবানাইজড একটা শহর। এখন ঢাকা শহরের চারপাশে নদী আছে। ধরো আমরা শুধু ধরে নিচ্ছি যে ঢাকা শহরের দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদী আছে এবং ঢাকা শহরের উপরে বৃষ্টি হচ্ছে। একটা এক্সট্রিম হাইপোথেটিক্যাল কন্ডিশন আমরা ধরে নেই যে ঢাকা শহরের উপরে 100% কাভার্ড। তাহলে এখানে যদি বৃষ্টি হয় কি হবে বলতো এই ডায়াগ্রাম থেকে? যদি ঢাকা শহর 100% কাভার্ড থাকে, অর্থাৎ সমস্ত জায়গায় মাটি, সে রাস্তাঘাট, বাড়িঘর, পার্কিং বা পেভড এরিয়া দিয়ে কাভার্ড থাকে, তাহলে বৃষ্টির পরে কি হবে? স্যার, জলবদ্ধতা ক্রিয়েট হবে। জলাবদ্ধতা ক্রিয়েট হবে কেন? স্যার সারফেস রান অফ হবে। স্যার কারণ স্যার জিডব্লিউএল এ পানি যাইতে পারবে না স্যার। হ্যাঁ, কারণ সাবসারফেসেও যেতে, কারণ বেসিক্যালি যে দুইটা টার্ম আমরা শিখেছি, ইনফিল্ট্রেশন এবং পার্কোলেশন, এখানে কি ইনফিল্ট্রেশন হবে? তাহলে অনেক অনেক কম অ্যামাউন্ট হবে স্যার। রাইট, অলমোস্ট হবে। যদি আমি 100% কাভার করি তাহলে তো হবেই না। এবং ইনফিল্ট্রেশন যদি না হয় তাহলে কি পার্কোলেশন হবে? না স্যার, 0। 0 হবে। সো দেখো, এই হাইপোথেটিক্যাল কন্ডিশন যখন ঢাকা 100% কাভার্ড, তখন কোনো পানি ইনফিল্ট্রেশন হবে না এবং পার্কোলেশন হবে না। তাহলে পুরাটা হবে সারফেস রান অফ। এখন সারফেস রান অফের স্পিড কিরকম? ফাস্টার। অনেক বেশি। ফাস্টার। তাহলে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে এখানে কি হবে বলতো? সিনারিওটা, টোটাল সিনারিওটা কি হবে? নাম্বার 1, কোনো ইনফিল্ট্রেশন এবং পার্কোলেশন হবে না এবং টোটাল সারফেস রান অফ হবে। দেন সারফেস রান অফে পানিটা যাবে কই? বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গায় যে ওয়াটার বডি পৌঁছাবে। রাইট, এখানে নিচে আমরা জায়গা ধরে নিচ্ছি থাকবে। যে এইটাই হচ্ছে সেই ওয়াটার বডি বা এটাই হচ্ছে বুড়িগঙ্গা রিভার, যেটা ঢাকা শহরের সাউথে আছে। তাহলে দেখো, এখানে যদি বৃষ্টির পরিমাণ বা ভলিউম ধরো 100 হয়, হাইপোথেটিক্যাল, ফরগেট অ্যাবাউট দ্য ইউনিট, 100 যদি বৃষ্টি হয়, 100 বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু সারফেস রান অফ ফাস্টেস্ট, সো 100 পরিমাণ পানি কোথাও ইনফিল্ট্রেশন এবং পার্কুলেশনে লস না হয়, আমরা অন্যান্য লস 0 ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে ওয়াটার বডিতে পৌঁছাবে। তাহলে প্রথমে এখানে একবার ইনান্ডেশন হবে, তাই না? এই 100 পরিমাণ পানি সারফেসের উপরে জমবে এবং যদি ড্রেনেজ ভালো হয় তাহলে এই 100 পরিমাণ পানি এই ওয়াটার বডিতে বা রিভারে যেয়ে পৌঁছবে বা বুড়িগঙ্গায় আমরা যেটা ধরেছি সেখানে যেয়ে পৌঁছাবে। তাহলে এই 100 পরিমাণ পানি কমপ্লিটলি সারফেসের উপরে থাকবে বলে এইখানে একবার আরবান ইনান্ডেশন হবে এবং তারপরে যেহেতু এই পুরো পানি অলমোস্ট একই সাথে এখানে আসবে, এইখানে আরেকবার ইনান্ডেশন হবে। তার মানে আমরা ঢাকা শহর যদি কমপ্লিটলি কাভার করে ফেলি তাহলে আমরা দেখব যে একবার ল্যান্ডে
অর্থাৎ বিভিন্ন রাস্তাঘাট, বাড়িঘর এগুলো ডুবে যাবে। এবং তারপরে ইন নো টাইম এই সমস্ত পানি, 100 পরিমাণ পানি ওয়াটার বডিতে বা নদীতে আসবে এবং এইখানে আরেকবার ফ্লাড হবে। তার মানে আমরা শহর করে যদি পুরাটা শহরকে আচ্ছাদিত করি, অর্থাৎ which is a geomorphological change, then this is the impact on urban inundation both in the city and in the peripheral river. তার মানে এই নদীর ধরো ক্যাপাসিটি যদি 60 থাকে, যে ইউনিটে আমরা বৃষ্টিপাত ধরেছি 100, তাহলে এইখানে একবার বন্যা হবে এবং এইখানে আরেকবার বন্যা হবে, কারণ এই নদীর ক্যাপাসিটি হচ্ছে 60, কিন্তু এখানে পানি যে একবার এসেছে তার পরিমাণ হচ্ছে 100। সুতরাং এই নদীর দুই পারও উপচে এখানে আরেকবার বন্যা হবে। এখন আমরা সিনারিওটা পাল্টে দিই। পাল্টে দিয়ে ধরো ঢাকা শহরে কোনো পাকা বাড়ি ঘর, রাস্তাঘাট, দালান কোঠা, পার্কিং কোনো কিছু নেই এবং 100% এরিয়াতে ইনফিল্ট্রেশন হতে পারে বা হয়। তাহলে কি হবে বলো তো? তাহলে বৃষ্টির পরে কি হবে? এনি আইডিয়া? শোনা যাচ্ছে আমার কথা? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, ধরো যে এখানে কোনো কাভার্ড ল্যান্ড নেই, কোনো বাড়িঘর, দালান কোঠা নেই, অর্থাৎ ঢাকা শহর, এখন যে ঢাকা শহর, সেখানে আসার আগে যখন প্রথম মানুষ আসা শুরু করেছিল অলমোস্ট সেই সময়ের কথা ধরে ধরে নাও, এখানে কোনো বাড়ি ঘর, রাস্তাঘাট, দালান কোঠা কিছুই নাই। তখন কি হবে? ইনফিল্ট্রেশন হবে। হ্যাঁ, ধরো যে 100% যদি ইনফিল্ট্রেশন হয় এবং সেটা খুব দ্রুত হয়, তাহলে পানি সারফেস রান অফ হওয়ার আগে ইনফিল্ট্রেশন হয়ে যাবে, কারণ তখন কোনো ভালো ড্রেনও নেই এবং সমস্ত পানি এইখান থেকে নিচ দিয়ে চলে যাবে। ফলে সামান্য কিছু পানি হয়তো সারফেস রান অফ হতে পারে, কিন্তু 80 বা 90% পানি হয়তো ইনফিল্ট্রেট করবে এবং এখান থেকে ধরো 10 বা 15% সারফেস রান অফ হবে, এখানে হয়তো 30% সাবসারফেস রান অফ হবে এবং বাকি 55% হয়তো গ্রাউন্ড ওয়াটার ফ্লো হবে। এবং তখন এই যে নদীতে যে পানিটা যাবে সেটা কিভাবে যাবে? এখানে 10 বা 15% খুব দ্রুত যাবে। নদীর ক্যাপাসিটি আমরা ধরেছি 60, 15% পার হয়ে যাবে, কোনো বন্যা হবে না। এখানে যদি আমি ধরি যে আরো 30% আনস্যাচুরেটেড ফ্লো হবে, আমরা আগেই বলেছি আনস্যাচুরেটেড ফ্লো ধীরে ধীরে হয়, সুতরাং এই 30% আস্তে আস্তে আসবে এবং এটা কখনোই এর ক্যাপাসিটি যে 60 সেটাকে এক্সিড করবে না। বাকি 55% সাবসারফেসে আসবে, গ্রাউন্ড ওয়াটারে আসবে এবং গ্রাউন্ড ওয়াটার ফ্লো ধীরে ধীরে হবে, কারণ আমরা বলেছি এটা সবচেয়ে স্লোয়েস্ট। সুতরাং এইসব জায়গা থেকে পানি প্রথমে বের হয়ে যাবে, তারপরে এইসব জায়গা থেকে বা এইসব জায়গা থেকে আসবে। তার মানে তখনও এর যে ক্যাপাসিটি 60 এটা এক্সিড করবে না। তার মানে একই পরিমাণ বৃষ্টি, 100 পরিমাণ বৃষ্টি যদি এই এরিয়াতে হয়, তাহলে প্রথম এক্সাম্পলে আমরা যেটা দেখলাম যে এইখানে একবার ফ্লাড হবে বা আরবান ইনান্ডেশন হবে এবং এইখানে আরেকবার ফ্লাড হবে বা ইনান্ডেশন হবে। তার মানে because of the change in the land use which is caused by human being in this city, there is a different scenario of runoff, right? তোমরা এই পয়েন্টটা কি বুঝতে পেরেছো তোমরা? যে আমরা দুইটা হাইপোথেটিক্যাল কন্ডিশন ধরলাম, এই এরিয়াটার কোনো একটা জায়গার একবার ধরলাম যে কমপ্লিটলি আরবানাইজড, আর একবার ধরলাম যে টোটালি অ্যান এরিয়া বিফোর আরবানাইজেশন, এবং তার ফলে আমরা দুইটা সিনারিও দেখলাম যে সারফেস রান অফ এবং স্ট্রিম ফ্লোর কন্ডিশন কিরকম হয়, এবং পরের এক্সাম্পলে আমরা দেখলাম যে আরবান ইনান্ডেশন বা কোনো জায়গার ইনান্ডেশন এবং ওয়াটার বডিতে কি হয়।
এই দুইটা সিনারিও থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারো যে what are the impacts of urbanization, and urbanization is nothing but the land use change from the perspective of runoff, right? কারণ runoff we are concerned about the three routes through which water flows and reaches the stream, and because of the man-made changes due to urbanization there is a change in the runoff pattern, যে দুটো এক্সট্রিম আমরা ডিসকাস করেছি। So if I ask you what are the effects of urbanization, then you definitely found out the effects of urbanization and what are the remedies to solve this problem that is yet to be discussed. এটা আমি এখন ডিসকাস করব। প্রথমে আমি আরবানাইজেশনের এফেক্টটা বললাম অন ওয়াটার। এই দুইটা এফেক্ট ছাড়াও এখানে আরো একটা এফেক্ট আছে, সেটা হলো দেখো আরবানাইজেশনের জন্য যদি ইনফিল্ট্রেশন না হয় এবং অবশ্যই তার ফলে পার্কুলেশন না হয়, তাহলে খুব কম পরিমাণ পানি কিন্তু বৃষ্টির পরে গ্রাউন্ড ওয়াটার লেভেলে পৌঁছাবে। কিন্তু যখন আমরা আরবানাইজেশনের কথা বলি বা শহরায়নের কথা বলি, তখন কিন্তু আমরা ঢাকা শহরে স্পেশালি আমরা গ্রাউন্ড ওয়াটার ইউজ করি। আমি তোমাদেরকে আগের ক্লাসেও বলেছিলাম যে ঢাকা শহরে ঢাকা ওয়াসার অ্যারাউন্ড 800 টিউবওয়েল আছে, যে টিউবওয়েলের মধ্যে দিয়ে তারা এই গ্রাউন্ড ওয়াটারটাকে এক্সট্রাক্ট করে। অর্থাৎ আমরা প্রতিদিন শহরে যে পানি আছে সেই পানি আমরা পাই গ্রাউন্ড ওয়াটার থেকে, এবং কিছুদিন আগ পর্যন্ত ঢাকা শহরে অ্যারাউন্ড 88% পানি সরবরাহ করা হতো, সাপ্লাই করা হতো গ্রাউন্ড ওয়াটার থেকে। এখন আমরা সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 2 ইনস্টল করেছি, যার ফলে ডিপেন্ডেন্সি অন গ্রাউন্ড ওয়াটার হ্যাজ reduced from 88% to 75%. তার মানে এখনো আমরা ঢাকা শহরে 75% ডিপেন্ডেন্ট অন গ্রাউন্ড ওয়াটার। তার মানে একদিকে আমি আরবানাইজেশন করে পানি ইনফিল্ট্রেট এবং পার্কুলেট করার রাস্তা বন্ধ করে দিচ্ছি, অন্যদিকে আমরা গ্রাউন্ড ওয়াটার ক্রমাগত ইউজ করে যাচ্ছি বিকজ অফ আওয়ার পলিসি which makes us depend on ground water. তার মানে একদিকে আমি পানি এখান থেকে তুলছি, অন্যদিকে এখানে পানি ফেরত আসার রাস্তাটা বন্ধ করে দিচ্ছি। এই ফেরত আসার প্রসেসটাকে, অর্থাৎ যেই সব প্রসেসে এই কমে যাওয়া গ্রাউন্ড ওয়াটারটা আবার রিফিল্ড হয়, সেটাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার আমি একদিকে ইউজ করছি, অন্যদিকে আমি রিচার্জ করছি। দিস টার্ম রিচার্জ ইজ সেম অ্যাজ চার্জিং আওয়ার মোবাইল ফোনস আর আদার ডিভাইসেস, যেগুলো আমরা ইউজ করার ফলে যে ব্যাটারির ক্ষয় হয় সেটাকে আমরা আবার চার্জ করি। সো এটাও অনেকটা সেরকমই একটা ফেনোমেনা বা সেরকমই একটা প্রসেস, যে আমি গ্রাউন্ড ওয়াটার ইউজ করছি এবং সেটাকে রিফিল বা রিচার্জ করছি ন্যাচারাল ওয়েতে। এখন আরবানাইজেশন যদি এক্সট্রিমলি হয় এবং ল্যান্ড ইউজ যদি কোনো পলিসি ছাড়া, কোনো প্ল্যান ছাড়া আমরা করি, তাহলে এই আনপ্ল্যান্ড রিচার্জের ফলে যেটা হবে যে গ্রাউন্ড ওয়াটার লেভেল জিডব্লিউএল ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে। কারণ আমরা আরবানাইজেশনের ফলে এখানে যেরকম আমরা গ্রাউন্ড ওয়াটারের উপর ডিপেন্ডেন্ট হব, ঠিক সেভাবে আমরা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হওয়ার রাস্তাগুলো বন্ধ করে দিব। সো গ্রাউন্ড ওয়াটার লেভেল আলটিমেটলি নিচের দিকে নামতে থাকবে। এবং অ্যাজ অ্যান এক্সাম্পল ইন ঢাকা সিটিতে প্রতি বছর এই গ্রাউন্ড ওয়াটার লেভেল goes down by a meter or to 3 meters per year. So you can imagine একটা ফ্লোরের হাইট অ্যারাউন্ড 10 ফিট। সো প্রায় কোনো কোনো জায়গায় এরকম 10 ফিট পরিমাণ গ্রাউন্ড ওয়াটার লেভেল নিচের দিকে নেমে যাচ্ছে, which is a very serious consequence for groundwater condition in urban area. So Dhaka city is an example of urban area where we are experiencing groundwater depletion at a very high speed because of high population density, number one, and number two, unplanned growth or unplanned urbanization, where we have very little space and scope for groundwater to be recharged after rainfall. So these are the effects of urbanization. আমি তোমাদেরকে একটা ডায়াগ্রাম দেখাই, দাঁড়াও।
এখানে হচ্ছে সেই ডায়াগ্রামটা। এখানে যেটা আমরা বেসিক্যালি দেখাতে চাচ্ছি, এটা একটা এরিয়া বিফোর আরবানাইজেশন, এখানে লেখা আছে প্রি আরবান। এটা সেম এরিয়া আফটার আরবানাইজেশন। বৃষ্টিপাত দুই জায়গায় হচ্ছে যে 100%। এখানে দেখো প্রচুর গাছপালা এবং অলমোস্ট কোনো বাড়িঘর নেই, সো হিউজ স্পেস অ্যাভেলেবল ফর ইনফিল্ট্রেশন অ্যান্ড পার্কোলেশন। ওয়ারাজ এইখানে there are evidences of development which makes surfaces paved and less option for water to get recharged through infiltration. তার মানে এই ডায়াগ্রামে which is after urbanization, এখানে যেটা হবে, এখানে গাছপালাও খুব কম, যার ফলে evaporation এবং transpiration which is to a great extent dependent on plants will be less, এবং এখানে সারফেস রান অফ হচ্ছে 10, কিন্তু এখানে সারফেস রান অফ হচ্ছে 43 ফর দ্য রিজনস আই জাস্ট এক্সপ্লেইনড, এবং এইখানে গ্রাউন্ড ওয়াটারে যাচ্ছে 50% এবং এখানে যাচ্ছে 32% ফর দ্য রিজনস আই অলরেডি এক্সপ্লেইনড। So this is a typical diagram where you can see that after urbanization, the surface runoff increases from 10 to 43%, which is around 4 times, whereas groundwater recharge reduces from 50% to 32%. This is an ideal example. এখানে এই নাম্বারগুলো যেগুলো দেখাচ্ছে, এগুলো জাস্ট তোমাদের বোঝার জন্য। These are not the exact numbers যেটা দিয়ে আমরা বলতে পারি যে শহর হলে ঠিক এত পার্সেন্ট পানি evaporation এবং transpiration হবে. These are just hypothetical numbers for the sake of an example and to make you understand how these numbers vary when we go from pre-urban to urban stage. এখানে প্রি-আরবান এবং আরবানাইজেশন বোঝানোর জন্য একটা হাইড্রোগ্রাফের হেল্প নেওয়া হয়েছে, বাট আমরা এখনো হাইড্রোগ্রাফ যেহেতু পড়িনি, এই এই ডায়াগ্রামের এক্সপ্লেনেশনটা আমি তোমাদেরকে একটা বা দুইটা ক্লাস পরে দিব। Now we will go back to our previous example, যেখানে we were discussing the effects of urbanization. আমরা এখানে ডিসকাস করলাম the effects of urbanization এবং আমরা একটা ডায়াগ্রামেও দেখলাম। Now the second part of the question, how to solve this? Any idea from you? আমি তোমাদেরকে অলরেডি থ্রি টাইপস অফ রান অফ পড়িয়েছি এবং তাদের যে স্পিড অফ ফ্লো সেটা পড়িয়েছি, এবং আমি তোমাদেরকে এফেক্টস অফ আরবানাইজেশন ইন টার্মস অফ ওয়াটার বলেছি। So we have all discussed only the part of problem, but as engineers we have to have the solution. That's what society expects from us, and that's where we are going to use our knowledge of geomorphology, because solving urban inundation is a social issue, but the way we have to solve this problem is utilizing our knowledge of geomorphology and utilizing civil engineering intervention. So any idea যে আমরা কিভাবে এই প্রবলেমটাকে মিটিগেট করতে পারি বা সলভ করতে পারি? তোমাদের কোনো আইডিয়া? রিমেম্বার, আমরা দুইটা এক্সট্রিম ল্যান্ড ইউজ প্যাটার্ন দেখেছি। একটাতে হলো কমপ্লিটলি কাভার্ড ল্যান্ড, আর একটাতে হলো কমপ্লিটলি আনকাভার্ড ল্যান্ড। এই টোটালি আনকাভার্ড ল্যান্ডকে অনেক স্ট্যান্ডার্ড বইয়ে বেয়ার ল্যান্ড হিসেবে বলা আছে, অর্থাৎ যেটাকে আনকাভার্ড সেটাকে আমরা অনেক সময় বলি যে বেয়ার ল্যান্ড। That's the technical term used in geotechnology books or geomorphology books. Any idea how to solve this urban inundation problem? দেখো, আমরা যখন বলেছিলাম
যে এই ল্যান্ড সারফেসটা টোটালি আনকাভার থাকবে, তখন পানিটা ধীরে ধীরে ওয়াটার বডির দিকে যাবে। ঠিক একইভাবে আমরা যদি এরকম কোনো প্ল্যান করতে পারি যে আমাদের সারফেস এরিয়াগুলো এমন ভাবে কাভার্ড হবে সো দ্যাট ইনফিল্ট্রেশন ইজ অ্যালাউড অ্যাজ মাচ অ্যাজ পসিবল, তাহলেই কিন্তু যেটা হবে যে 100% বৃষ্টি হলে সে 30% সারফেস রান অফ দিয়ে গেল, 30% সে হাইপোথেটিক্যালি সাবসারফেস রান অফ দিয়ে গেল, এবং বাকি 40% গ্রাউন্ড ওয়াটার ফ্লো দিয়ে গেল। কিন্তু এটা প্র্যাকটিক্যালি কিভাবে সম্ভব? এটা তো থিওরিটিক্যালি বললাম। তাহলে যেটা হবে, এখান থেকে 30% পানি খুব দ্রুত যাবে এখানে, এবং নদীর ক্যাপাসিটি যদি 60 থাকে, এই 30 ভাগ পানি এটা নদী টেনে নিয়ে নিচের দিকে চলে যাবে। নিচের দিকে বলতে ডাউন স্ট্রিমের দিকে যাবে। ইউ নো দ্যাট রিভার্স ফ্লো ফ্রম আপস্ট্রিম টু ডাউনস্ট্রিম, এনি রিভার ফ্লোজ ফ্রম আপস্ট্রিম ডিরেকশন টু ডাউনস্ট্রিম। অ্যান্ড এরপরে এই 30% যেটা সাবসারফেস রান অফে আসবে, সেটা রিলেটিভলি স্লো স্পিডে যাবে, এবং এই 30% পানি চলে যাওয়ার পরে এই 30% পানি আস্তে আস্তে সিপ করে করে এখানে আসবে, which will take a long time, so it will never exceed the capacity of the river. আর এই 40% পানি will take very long time to reach the river, within which this 30 and 60% পানি water will be taken downstream through this river. So this sort of land use plan, which separates the flow into this ratio, helps reducing the urban inundation problem, as well as solves the uh, river inundation problem as well, because this allows the river to carry the water within the given capacity. এটা প্র্যাকটিক্যালি কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে ল্যান্ড ইউজ প্ল্যানিং এর মাধ্যমে। তোমরা জানো যে ঢাকা শহরে যে কোনো স্থাপনা করতে গেলে, যে কোনো কনস্ট্রাকশন বিল্ডিং করতে গেলে, we need permission from রাজুক। সো রাজুকে যখন বাড়ির পারমিশন দেওয়া হয়, তখন one of the key areas Raju take cares of, or Raju ensures, is you have sufficient bare land or land uncovered, even though you own the land. অর্থাৎ তোমার জমি তোমার, এবং সেখানে তুমি বাড়ি করবে, তারপরও you cannot cover 100% of the space. You have to keep some bare land or open space, which allows infiltration and consequently percolation, so that water does not flow to the stream only by surface runoff. Rather, it's separated into surface, subsurface, and groundwater flow. That's the basic mechanism. And this is a totally policy issue. Dhaka shore, as I said, Rajuk is responsible for allowing you to construct your land according to the plan. এবং Rajuk, through its permission, ensures this land use. কিন্তু this is what your engineering knowledge and theory says. আর practicality হচ্ছে, you know, Dhaka shore, the price of land is very high. Depending on areas, you have any idea how expensive the land in Dhaka can be? তোমাদের কোনো আইডিয়া আছে? First of all, তোমরা কি এগ্রি করো যে land in Dhaka is very expensive? Yes, sir. Yes, sir. Yes, sir. So এইখানে হচ্ছে the dilemma, যে আমরা যেটা পড়লাম সেটা পড়লাম আমরা geomorphology, land use, urban inundation, and engineering intervention to solve the problem. But you see, there are some dilemmas which are to a great extent due to the economic or financial reasons. So price of land in Dhaka is extremely high. So যখন কোনো ডেভেলপার বা ল্যান্ড ওনার সেখানে ডেভেলপ করতে যায়, তখন say he spends an amount to buy the land, এবং সেই ল্যান্ডটা পারচেজ করার পরে
সে সেখানে কনস্ট্রাকশন করে সে সেই প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা স্কোয়ার ফিট সে সেল করে এবং ডিপেন্ডিং অন which area your building is, the floors are sold as high as say 50,000 taka per square feet or even higher. 1 square feet 50,000 taka. And uh, if you have a 20 or 30 storied building per floor, say 3,000 square feet, you can easily multiply it by the rate per square feet, which varies, of course, floor to floor, and get your investment back. So once this is a totally business venture, the equation does not follow what the theory recommends it to be. সুতরাং these are the dilemmas, these are discrepancies. যখন তোমরা রিয়েল লাইফ ইঞ্জিনিয়ারিং করবে তখন তোমরা দেখবে যে this is what you were taught in your classical theories, but that's what not is being obeyed or respected in real world. So এই দুইয়ের মধ্যে কম্প্রোমাইজ করে বা অপটিমাইজ করে we the engineers have to continue এবং theoretically we should allow the rainfall to infiltrate and percolate and recharge the groundwater because that makes the living sustainable. But the example I gave with respect to Dhaka is reality, and once you start practicing professional engineering, you will face these dilemmas, and you always have to optimize between these two because you will be appointed as designer by the investor who invested for the land, whereas you learned from your undergrad that the land should be kept bare as much as possible for these reasons. So Dhaka শহরেও রাজুকের এই policy আছে, but one of the major barriers why this is not being respected is, কি মনে হয় তোমাদের, কি কারণ বলো তো? কেন এটা ফেল করে বা ফলো করা হয় না? আমি একটা কারণ বলেছি যে ফিনান্সিয়াল রিজন, বাট দ্যাট ইজ অন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টার, যে সে সেটা চায় না। But as policy maker or as a professional, we should ensure this, right? কিন্তু কেন হয় না? রাজুক তো আছে, রাজুকের ল আছে, গাইডলাইন আছে, পলিসি আছে, বাট স্টিল হয় না কেন? Where is the gap? স্যার করাপশন হয়ে This is because of poor implementation. What it should be and what it is, the difference between these two. That is why দেখো আমরা যে urban inundation due to unplanned urbanization এবং তার যে এফেক্ট যেটা দেখলাম, আমরা কিন্তু ঢাকা শহর এটা দেখতে পাই। So we should not be surprised because you learn from this geomorphology course how this inundation will propagate as long as we keep on utilizing our land and land uses in a very unplanned way. So আমি তোমাদেরকে দুইটা প্রবলেমের অ্যান্সার এখানে বলেছি। What are the effects of urbanization in terms of water resources? And number two is how to solve this problem. তো আমার মনে হয় সময় মোটামুটি শেষ। আজকে আমরা এ পর্যন্তই রাখি। So please take note of these two questions, যেটা কিন্তু হ্যান্ডআউটে সরাসরি question এবং অ্যান্সার হিসেবে দেয়া নাই, but I definitely discussed it in this class এবং this is included in their syllabus এবং ফাইনাল পরীক্ষায় এটা কিন্তু একটা possible question হিসেবে আসতে পারে। So next class we start from this runoff. তোমাদের কোনো প্রশ্ন আছে? ইয়ে স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো প্লিজ। স্যার, আমাদের রাস্তার নিচ দিয়ে যে ড্রেনের লাইনগুলো গিয়েছে স্যার, ওইগুলাতে যদি হচ্ছে আমরা কিছু দূর পরে পরে পাইপ দিয়ে গ্রাউন্ডে ওয়াটার দিয়ে দিই, মানে হচ্ছে গ্রাউন্ডের নিচে পাইপগুলো দিয়ে দিই, তাহলে কি গ্রাউন্ডে পানি যাবে না? হ্যাঁ, your idea is very right and good, যে ড্রেন গুলো
যদি আমরা, তুমি যেটা মিন করেছো ইন ওয়ে যে ড্রেন থেকে সরাসরি ইনফিল্ট্রেট করার ব্যবস্থা করি, রাইট? দ্যাটস হোয়াট ইউ ওয়ান্টেড টু সে। ইয়েস স্যার। হ্যাঁ, এটা এটা হলে এটাকে পারফোরেটেড ড্রেন বলে। পারফোরেটেড ড্রেনেজ সিস্টেম ইজ গুড, কিন্তু ঢাকা শহরে পারফোরেটেড ড্রেনেজ সিস্টেম করলে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, যে প্রবলেমটা অ্যাকচুয়ালি আমি এখানে ডিসকাস করতে চাচ্ছিলাম না, which is out of context of this course, but anyway, since you raised it, let me answer to your question. ঢাকা শহরে যে ড্রেনেজ সিস্টেম, এটাকে বলে কম্বাইন্ড ড্রেনেজ সিস্টেম। why is it called combined? বিকজ ঢাকা শহরে বৃষ্টির পরে যে পানিটা আসে সেটাকে আমরা বলি রান অফ or storm water runoff. Storm water means the water coming due to rainfall. This is that part of water which is expected to flow through the drains. That is what is expected. But ঢাকা শহরটা হচ্ছে কম্বাইন্ড রান অফ। কম্বাইন্ড রান অফ হচ্ছে এই স্টর্ম ওয়াটার ফ্লো আর ডোমেস্টিক ওয়েস্ট which is created or generated in residential areas because of our use of water in houses, like from toilets or kitchens. ঠিক আছে, এইসব জায়গা থেকে যে পানি আসে এটাকে আমরা বলি ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার বা মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার। তো ঢাকা শহরের যে ড্রেনেজ সিস্টেম এটা হচ্ছে কম্বাইন্ড, means this municipal wastewater and storm water runoff দুইটা একই পাইপ দিয়ে যায়, যার ফলে আমি যদি পাইপে, তাহলে it's not pure storm water which infiltrates to the soil. It's also water which is originating in our residences, which is quite highly polluted, এবং যেই polluted পানি যদি সারফেস দিয়ে ইনফিল্ট্রেট করে এবং আলটিমেটলি গ্রাউন্ড ওয়াটার লেভেলে পৌঁছায়, তাহলে দিস গ্রাউন্ড ওয়াটার উইল বি কন্টামিনেটেড, রাইট? ডু ইউ এগ্রি টু দিস? ইয়েস স্যার। এবং এই গ্রাউন্ড ওয়াটার কিন্তু আমি জাস্ট বলেছি এই লেকচারে যে 75% of our dependence is on groundwater. That means once we start extracting this groundwater through tube wells and keep on distributing this water through Dhaka Wasa supply line, you will start getting wastewater, right? ইয়েস স্যার। So that is the basic problem why we cannot or do not do it, and we essentially prohibit anyone from allowing this domestic wastewater or municipal wastewater to seep through the soil layer, and we want to prevent our this water reaching our groundwater, because we don't want groundwater to get polluted, because groundwater characteristically is very good quality, but once you pollute it, then getting rid of this pollution is a huge issue, very expensive and almost irreversible. So we never try to do that. I think this answers to your question, right? ইয়েস স্যার। এখন দুইটা লাইন যদি আলাদা করা যায় তাহলে এটা সম্ভব হবে, তাই না? Exactly. এটা হলো separate sewer system বলে। Okay, Yes. but আমি এই জন্যই বলতে চাচ্ছিলাম না, because this is more a subject of C331, which you'll be studying Introduction to Environmental Engineering in level 3 term 1. Okay, জি স্যার, থ্যাংক ইউ স্যার। most welcome. তোমরা চ্যাট বক্সে সবাই তোমাদের নাম এবং রোল নাম্বার একসাথে লেখো, that will be considered as your attendance. I'm giving you 2 minutes time, please. আমি একটা পয়েন্ট আবারও বলছি, এই ক্লাসে যে পয়েন্টগুলো ডিসকাস করা হয়েছে, যেগুলো হয়তো সরাসরি হ্যান্ড আউটে কোয়েশ্চেন হিসেবে দেয়া নাই, এই কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষার সিলেবাসে ইনক্লুডেড। তোমরা যারা প্রথম ক্লাসে আমার এই
ইনস্ট্রাকশনটা শুনে তাদের জন্য আমি এই ইনস্ট্রাকশনটা আবার দিচ্ছি। So the best way to appear in the final exam will be taking notes and going through the handout, combining these two lecture by lecture. That will help you to get the full story of this course. মনে হয় সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে। সো আমি ক্লাস থেকে লগ আউট করছি। তোমরা সবাই ভালো থেকো। আবার মিড টার্মের পরে তোমাদের সঙ্গে ক্লাস নেওয়া হবে। ধন্যবাদ।